কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন, জানালো ইরান। আর এদিকে তেল আবিবে এক চাক রকেট ছুড়ল হামাস। আর এরপরে আমরা জেনে নেব ৭২ বছরে পুতিন, জন্মদিনও কাজ করেন সারাদিন। আর এরপরই থাকছে ইসরায়েল গাজা যুদ্ধের ১ বছর, বিপজ্জনক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তেল আবিবে এক চাক রকেট ছুড়ল হামাস। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালিয়েছিল গাজা ভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল গাজায় ধারাবাহিক হামলা চালাচ্ছে, পাল্টা প্রতিরোধ করছে হামাসও। গাজার যুদ্ধ বর্তমানে ছড়িয়ে পড়েছে লেবাননে, এমনকি গোটা মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের হট সিটে বসে আছে। এবার গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিনই ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে এক চাক রকেট ছুড়ল হিজবুল্লাহ। আল কাসেম ব্রিগেড জানিয়েছে তারা এই হামলা চালিয়েছে। মাকাদমা M90 রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তেল আবিবের শহরতলিতে সতর্কতামূলক সাইরেন বাজাতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে তেল আবিবের শহরতলিতে ক্ষয়ক্ষতি চিত্র দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হুলন ও হাইফা শিল্প এলাকায় ২টি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। ৭২ বছরে পুতিন, জন্মদিনেও কাজ করেন সারাদিন। আজ ৭ই অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন। এটি তার ৭২তম জন্মদিন। এ নিয়ে ২১ বারের মতো রাষ্ট্রীয় কার্যালয়ে ব্যক্তিগত দিনটি উদযাপন করবেন তিনি। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস বলছে বিগত বছরগুলোর মতো এবারও রাষ্ট্রপ্রধানের কর্মস্থলেই জন্মদিন পালন করবেন। নিয়ম অনুযায়ী পুতিন সকালে টেলিগ্রাম এবং টেলিফোন কলে বিদেশি নেতাদের কাছ থেকে অভিনন্দন পেতে শুরু করেন। দিনের প্রথমার্ধে বেশ কয়েকটি বেসরকারি ওয়ার্কিং মিটিং নির্ধারিত হয়। সন্ধ্যায় পুতিন CIS রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছে প্রেসিডেন্ট একদিনও পুরো বিশ্রাম নিতে পারেন না, এমনকি দিনের মধ্যে বিশ্রামের নির্দিষ্ট সময়ও থাকে না। প্রয়োজনে বেশিরভাগ সময় তিনি রাতেও কাজ করেন। এর ফলে পুতিন কার্যত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তাস বলছে পুতিন কখনোই তার জন্মদিন নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। বিষয়টির প্রতি অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ এড়ানোর চেষ্টা করেন তিনি। পুতিন একবার বলেছিলেন, এটা আমার জন্মদিন, এটা জাতীয় ছুটির দিন নয়। আমার জন্মদিনের গুরুত্বকে অতি রঞ্জিত করা আমার কাছে অশালীন বলে মনে হয়। পুতিন জন্মদিনে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গেও উদযাপন করতে পছন্দ করেন। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও পরিবারের জন্য কমপক্ষে একটি সময় দেখা করতে যান। রাশিয়ার রাষ্ট্রপ্রধান এই দিনটিতে বিদেশি নেতাদের কাছ থেকে উপহার পেয়ে থাকেন। উদাহরণস্বরূপ ২০২২ সালে ৭০তম জন্মদিনে বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনকে ট্রাক্টর উপহার দিয়েছিলেন। ২০১৭ সালে পুতিন তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমু হামেদভের কাছ থেকে ভানি নামের একটি আলাইবাই কুকুর ছানা উপহার পান। এটা কোনো গোপন বিষয় নয় যে রুশ নেতা কুকুর ভালোবাসেন। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি তাকে একটি হাতে এমব্রয়ডারি করা ডুবেট কভার উপহার দেন। আর এদিকে ইসরায়েল গাজা যুদ্ধের ১ বছর পূর্তি, বিপজ্জনক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য। ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং এর জের ধরে গাজা যুদ্ধ শুরুর পর ১ বছর পূর্ণ হলো। বছর শেষে সে যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে আর যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। বিশ্লেষকরা বলছে মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন। প্রায় ১২০০ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, নিহত হয়েছিলেন সেদিন। ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে বলেছিলেন যে আমরা আমাদের রাষ্ট্রের ইতিহাসে কখনো এই ধরনের বর্বরতা দেখিনি। ইসরায়েলিরা হামাসের ওই হামলাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে বিবেচনা করেছিল। এরপর গত ১ বছর ধরে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে। এতে ৪২,০০০ মানুষ নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তাদেরও বেশিরভাগ বেসামরিক নাগরিক। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিন গণহত্যার অভিযোগ এনেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ এরপর আরও ছড়িয়েছে। হামাসের হামলার ১২ মাস পর এসে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ ও আরও ধ্বংসাত্মক একটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। গত বছর ডিসেম্বরে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
গাজায় হামাসের ব্যবহৃত 68টিরও মতো সন্ত্রাসী টানেল পাওয়া গেছে বলেই জানিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। এর মধ্যে 500টি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছিল তারা। আর যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে প্রায় 10,000-এর মতো বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। এই যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ইসরায়েলকে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কথা সংগঠনটি জানায় 31শে জুলাই। ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে জয়নবাদী গুপ্ত হামলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাকে হত্যা করা হয়। ইসমাইল আদবেল হালাম হানিয়ে, তার ডাক নাম আবু আল আবদ, জন্মেছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে শেখ হাসান নাসরুল্লাহ হলেন একজন শিয়া ধর্মপ্রচারক, যিনি 1992 সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত 28শে সেপ্টেম্বর ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে যে বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। শুরুতেই থাকছে কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন। শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান। দেশটি জানিয়েছে তিনি সুস্থ আছেন, নিয়মিতই কাজ করছেন। ইসমাইল কানির সহযোগী ইরাজ মাজজেদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন, এর কোনো প্রয়োজন নেই। কুদস বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ। ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহ সহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে। 2020 সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর কুদস ফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ইসমাইল কানি কাসেম সুলেমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।